হ্যাঁ, আচ্ছা নমস্কার, আদাব। আজকের সকলকে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের আলোচনা হওয়ার কথা ছিল, মানে এটা প্ল্যাটফর্মে টেবিলে আজকে বিশেষভাবে আলোচনা হওয়ার কথা ছিল, গল্পগুজব করার কথা। কিন্তু মূল বক্তব্য রাখবেন ডাক্তার স্থবির দাশগুপ্তই, কারণ বিষয়টা হচ্ছে চিকিৎসা। এবং এর আগের দিনেই আড্ডা দিতে দিতে কথা হচ্ছিল 1921 সালটা নানান কারণে গুরুত্বপূর্ণ। স্থবিরদাও তখন বললেন যে হ্যাঁ, 1921 থেকে 2021 এর মধ্যে বা আমাদের যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, চিকিৎসা সংক্রান্ত বিষয়, এর মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। এবং ডাক্তার দাশগুপ্ত এ নিয়ে একটা লেখাও লিখছেন। লেখাটা এখনো হয়তো সম্পূর্ণ হয়নি, হয়ে যাবে। তো তার নামটাও তাই, ওই সেইটাই দিয়েছি আমরা হেডলাইনে, চিকিৎসার সেকাল একাল 100 বছরের বাংলা। এর মধ্যে কি কি ঘটেছে, আমাদের দেশে এখানে তো আহ, ইউনানি ছিল, আয়ুর্বেদ ছিল, তার আগে তো চিকিৎসা ছিল। মানুষ তো আর সাহেবরা আসার আগে মরে টরে যায়নি অসুখ বিসুখ করে, বা কাটাছেঁড়া হলে। বাচ্চা কাচ্চাও হয়েছে। মানে খুব ভালো ছিল কি খারাপ ছিল আমরা জানি না, বা ভালো খারাপ কাকে বলে তাও জানি না। কিন্তু একটা পরিবর্তন বা একটা যে ধারার মধ্যে দিয়ে আমরা এসছি, সেটাকে আমরা বোঝার চেষ্টা করব, কিভাবে এসছে, কেন এসছে। তার আগে আমি আহ, দু একটা কথা বলি, যে পরে ডাক্তার দাশগুপ্ত সম্পর্কে বলা যাবে। আমি প্রথমে ডক্টর মইনুল হাসান সবাই চেনেন, আমরা সবাই জানি। উনি সমবায় আন্দোলনের সাথে যুক্ত, সমবায়ের আহ, ইয়ের সাথে। আসলে ওনার কানেকশনটা বারে বারে অফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার কানেকশন আসলে তখন না হয় উনি বলবেন। তার আগে আমি একটু আপনাদেরকে বলি, যেহেতু এই প্রথম দিকে কি হয়, একটু সবাই কানেকশন করছেন, একটু সময় আমাকে দিতেই হবে। তো আমি একটু দেখাই যে আমি ডাক্তার স্থবির দাশগুপ্ত ডাক্তারি তো করেনি, তার পাশাপাশি লেখালেখিও করেন, অনেক বইপত্র লেখেন, লিখেই চলেছেন। বইপত্র শুধু না, নানান পত্র পত্রিকাতেও নিয়মিত লেখেন। এবং আমরা রিসেন্টলি আমাদেরই উদ্যোগে, ওনার খুব একটা আগ্রহ নেই সেই ব্যাপারে হয়তো, তাও আমাদের মানে আমি সমানে খুঁচিয়ে যাই, ওনার লেখাগুলো ডিজিটালি পাওয়া যাচ্ছে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তাহলে এখানে আমি দিয়ে দিলাম। আর আমাদের যেখানে ব্রডকাস্ট হচ্ছে ওখানেও যাবে। আহ, স্থবিরের লেখালেখি .blogspot.com। সেটা দেখতে কিরকম, এরকম দেখতে সামনেটা। আপনি যদি স্থবিরের লেখালেখি .blogspot.com এখানে ক্লিক করেন, তাহলে এরকম একটা ছবি আপনাদের সামনে ফুটে উঠবে। তারপরে আপনি দেখতে পাবেন এখনো পর্যন্ত এখানে প্রায় 27টা সম্ভবত, আমি একবার চেক করে নিয়ে বলতে পারবো, যে অনেকগুলো লেখা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, প্রায় এখনো পর্যন্ত 23টা লেখা প্রকাশিত হয়েছে। তার মধ্যে একদম শেষ যে লেখাটা বেরিয়েছে সেটা 8ই আগস্টে 2021-এ, এ পরবাসে নষ্টকালের জনস্বাস্থ্য। এছাড়াও প্রচুর বিষয় আছে, সেই 23টা বিষয় নিয়ে এখন আমি আলোচনা রাখছি না, পরে রাখা যাবে। আপাতত আমাদের আজকের আলোচনায় আমরা ফিরে আসবো ডাক্তার দাশগুপ্তর কাছে। ডাক্তার দাশগুপ্ত, আপনি আপনি ওই বলতে কেমন লাগে? মইনুলকেই তো দেখতে পাচ্ছি না। মইনুলদার সাথে একটু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সম্ভবত নেটওয়ার্কের কারণে, অথবা উনি বোধহয় একটু ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি শুরু করে দাও না আলোচনাটা, না হয় আমরা সবাই শুনি। আমরা তো মূলত ফোড়ন একশো কাটার জন্য বছরের বসে আছি। 100 বছরের মানে বাংলায় 100 বছরের চিকিৎসার কি অবস্থা সেটা তো কয়েক ঘন্টা ধরে আলোচনা করা যায়। 1 ঘন্টায় হ্যাঁ, কিছুই বলা যাবে না, একটা ভূমিকা করা যেতে পারে এই পর্যন্ত। ঠিক। আমার যেটা মনে হয়েছে যে মোদ্দা কথা যেটা আমার মনে হয়েছে সেটা হলো যে যদি কেউ ভাবেন যে 100 বছরে আমরা চিকিৎসায় প্রভূত উন্নতি ঘটিয়েছি। মইনুল কিছু বলছেন বোধহয়। কানেকশনটা করতে পারছেন না দাদা, এবার শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, পাচ্ছি। মইনুল? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস এইবারে শুনতে আরে পাচ্ছি। আপনাকে তো বললাম যে মেলে পাঠান, আর মেলই তো পাঠালেন না। এখন হ্যাঁ, মেল টেলিফোনে পাঠিয়েছি তো তো। গন্ডগোল। ধুর, না, না, না মেলে পেলে আর পাঠিয়েছি। পাঠান। হ্যাঁ, হয়নি, হট এই তো মেলে পাঠিয়েছি। কম্পিউটার শুধু। সব হ্যাঁ, মেলই কম্পিউটার আছে, দেখুন, আমার নেই। হট মেলটা যায়নি সে কি?
আমি তো হটমেইলেই পাঠালাম। হ্যাঁ বলুন, কি বলছেন এবার বলুন। এই তো না, টেলিফোনে অনেকদিন কতক্ষণ বাদে, চলবে অনেকদিন ফাঁসর। পরে মইনুলকে দেখে ভালো লাগছে আর কি। না স্যার, কিন্তু যে আপনি যে এই ডাক্তারদের এই যে 100 বছরে কি কিছুই পরিবর্তন হলো না। আমি একটা কথা বলি যে আমি তখন খুব স্মোক করতাম, বুঝলেন, খুব সিগারেট খেতাম। তো তো ডাক্তারের কাছে একদিন পৌঁছালাম, শরীরটা খারাপ ছিল, তখন আমাকে বললেন যে আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন। তা আমার পকেটে সিগারেট এবং দেশলাইয়ের প্যাকেট ছিল, ডাক্তারের হাতে দিয়ে দিয়ে বললাম যে আজ এই শেষ, আর খাবো না। কিন্তু আমি যেটা বলার সাথে সাথেই ডাক্তার একটা লম্বা ক্লাসিক সিগারেট ধরিয়ে বললেন যে ঠিক আছে, আবার 1 সপ্তাহ পরে আসবেন। তো আপনার সিগারেট খাওয়া দেখে আমার মোটামুটি তাই মনে হলো যে ভালো ডাক্তারের পাল্লায় আমরা পড়েছি। এই 100 বছরে কিছুই পরিবর্তন হয়নি, এটা বোঝা যাচ্ছে। কেমন আছেন? না, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, খুব পরিবর্তন ভালো। যেটা বলুন হয়েছে বলুন সেটা হলো যে, বলুন বলুন। ধরুন 1921 সালে হ্যাঁ, সেটা ডাক্তারিতে বলেছেন আপনি। আমাদের আমাদের পটুত্ব কম ছিল। পটুত্ব এটা খুব বলতে যা স্বাভাবিক, বোঝায়, খুব পটুত্ব স্বাভাবিক। কম ছিল, এটা মধ্যেই অস্বাভাবিক কিছু না। পটুত্ব 100 বছর পরে 2021 সালে আমরা যথেষ্ট পটু। কিন্তু তার সঙ্গে আরো একটা শব্দ আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে, এটা আমরা এখন যেটা উপভোগ করছি সেটা ঠিক পটুত্ব না। আমার মনে হয় সেটা অশিক্ষিত পটুত্ব। তার কারণ, আমরা 1921 সালেও আমাদের রোগ বিরোগ স্বাস্থ্য নিয়ে স্বস্তিতে ছিলাম না। 2021 সালেও আমাদের স্বস্তি নেই। আমাদের বৈভব প্রচুর জুটেছে, কিন্তু স্বস্তি জোটেনি, বিজ্ঞান চেতনাও জোটেনি। তার প্রমাণ হলো যে 100 বছর আগে যে ফ্লু এসেছিল, স্প্যানিশ ফ্লু, সেটাতে আমরা সবাই জানি যে চিকিৎসার পরিবেশ ছিল না। আমাদের চিকিৎসার রসদ ছিল অপ্রতুল, এমনকি অ্যান্টিবায়োটিকও তখন তৈরি হয়নি। তার কয়েক বছর পরে আসছে পেনিসিলিন। তো সুতরাং আমাদের চিকিৎসার অবস্থায় খুব দুর্বল ছিলাম, সুতরাং অপটু হওয়াটাই স্বাভাবিক। এবং তখন কথিত আছে, অনেকেই জানেন, যে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কবিরাজি পাচন বানিয়েছিলেন, এবং তাতে নাকি অনেকে সুস্থ হয়েছিলেন বলে রবীন্দ্রনাথ নিজেই সন্তুষ্টি প্রকাশ করেছিলেন চিঠিতে। অর্থাৎ সেটা ছিল একটা আয়ুর্বেদ প্রীতির যুগ। আবার একই সঙ্গে সেটা ছিল এই যে আধুনিক চিকিৎসা, যেটাকে আমরা ইউরোপীয় চিকিৎসা বলি, এই ইউরোপীয় চিকিৎসার জয়যাত্রার যুগও ছিল সেইটা। যদিও তার প্রায় 100 বছর আগে, প্রায় কলকাতায় মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে। 1835-36 সনে মেডিকেল কলেজ তৈরি হয়ে গেছে, অর্থাৎ ইউরোপীয় চিকিৎসার তখন শুরু হয়ে গেছে, তার জয়যাত্রা চলছে। সেই জয়যাত্রা তো সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। জয়যাত্রা কাকে বলে, চিকিৎসার, আধুনিক চিকিৎসার জয়যাত্রা, তার আগে আমরা অতটা টের পাইনি। কিছুটা আমরা আন্দাজ করছিলাম জার্মানির দিকে তাকিয়ে, কেননা জার্মানিতে তখন, সারা পৃথিবীর মধ্যে জার্মানি আধুনিক চিকিৎসায় শ্রেষ্ঠ ছিল, এবং সেখানে জিন চর্চা হয়েছে, ইউজেনিক্স এর চর্চা হয়েছে। সুতরাং একটা আন্দাজ করা যাচ্ছিল যে এই আধুনিক চিকিৎসা কীরকম রূপ পেতে পারে। সেইটা আমরা সচক্ষে দেখলাম দ্বিতীয় মহাযুদ্ধের পরে। এখন কথা হলো যে আমি কেন এটাকে এই অশিক্ষিত পটুত্ব বলছি, তার কারণ হলো, একটু গভীরভাবে চিন্তা করলেই আমরা টের পাবো যে 100 বছর আগে একটা ফ্লু এর মহামারীতে আমাদের যে অবস্থা ছিল, 100 বছর পরে আরেক ধরনের ফ্লু, এটাকে যদি আমি এটাকে ব্যাড ফ্লু বলতে চাই, অনেকেই বলেছেন, অনেক পণ্ডিতই বলেছেন, সেটার আপনি নাম করোনা দিন, কোভিড দিন, যাই দিন না কেন,
আরেক ধরনের মহামারীতে আমাদের কিন্তু যা অবস্থা সেটা কহতব্য না। সেই কারণে এই বলছি। তো আমাকে দিতে হচ্ছে, কারণ এটা হচ্ছে স্ট্যাটুটরি অবলিগেশন আর কি, হ্যাঁ, হ্যাঁ, আইনের ঠিক ব্যাপার, আছে। যেহেতু হ্যাঁ, ঠিক আছে। মানে পাবলিকলি ডিসপ্লেড হচ্ছে। তো হ্যাঁ, সেটা থাকবে। আহ, সেই জন্য আমি বলছি যে আমরা যে সাংঘাতিকভাবে এগিয়ে গেছি তেমন কোনো প্রমাণ আমি যতদূর বুঝতে পেরেছি তাতে আমি পাইনি। যেটা পাইনি সেটা হলো যে আমরা বিজ্ঞান চেতনাটাই পাইনি। বিজ্ঞান চেতনাটা পাওয়ার অনেক অবকাশ ছিল। 1921 সালে আহ, তখন নানান রকম আন্দোলন হচ্ছে। আন্দোলন মানে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আন্দোলন বলতে চিঠিপত্র, প্রবন্ধ ইত্যাদিগুলো লেখাজোখা হচ্ছে। রোকেয়া বেগম লিখছেন যে এখানে ইউনানি প্রথা এত জনপ্রিয়, কিন্তু সেটাকে ব্রিটিশ শাসক পাত্তা দিচ্ছে না। ওদিকে 24 সালে রাজশেখর বসু প্রবন্ধ লিখছেন কবিরাজি, সেকাল একাল ইত্যাদি নিয়ে, কবিরাজি ও ডাক্তারি এটা নিয়ে প্রবন্ধ লিখছেন। তাতে তিনি বলছেন যে এই সমস্ত যে চলতি প্রথাগুলো আছে আমাদের দেশে তার একটা সমন্বয় হওয়া দরকার। বিজ্ঞান বলতে আমরা যদি শুধু আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে বলি তাহলে বুঝতে হবে আমরা বিজ্ঞান কাকে বলে তা বুঝিনি। এইটা রাজশেখর বাবু বলছেন। এবং তার কোনো লাভ হয়নি, ব্রিটিশ শাসক সেগুলো নিয়ে মাথা ঘামায়নি। মাথা সে ঘামিয়েছিল, মাথা ঘামাতে হয়েছিল স্বাধীন দেশে, যখন ডক্টর রমানাথ চোপড়া, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন এবং আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে তিনি অসম্ভব চর্চা করেছিলেন। তিনি যে একটা কমিটি করলেন, চোপড়া কমিটি, তাকে দিয়ে করান, তার নেতৃত্বে হয়েছিল। তিনি যে রেকমেন্ডেশনগুলো দিয়েছিলেন সেগুলো স্বাধীন ভারত সরকার মেনেছিল। তো একটা অবকাশ, অর্থাৎ আমাদের চিকিৎসা শাস্ত্রের সমস্ত সবকিছু মিলিয়ে শুধু আধুনিক চিকিৎসা না, আধুনিক চিকিৎসার সঙ্গে অন্যান্য চলতি ব্যবস্থাগুলো সেগুলো খুব প্রয়োজনীয় ছিল। তার কারণ অনেকে ভাবেন যে আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি এগুলো সব ব্যক্তিগত স্তরে চিকিৎসায় জনপ্রিয় ছিল, তা কিন্তু না। একটু ইতিহাস ঘাঁটলে বুঝতে পারবেন এমনকি মহামারীতেও তারা তাদের যথেষ্ট অবদান রেখেছে। কোনটা ভুল ছিল, কোনটা ঠিক ছিল, এই আলোচনা এখানে অবান্তর। এই কারণে অবান্তর যে 2021 সালে বা 2020 সাল থেকে আমরা দেখলাম অন্তত 23 রকমের ওষুধ এই কোভিড মহামারীতে ব্যবহৃত হলো। 2021 সালের মাঝামাঝি এসে জানতে পারলাম যে প্রত্যেকটাই অবান্তর, কোনোটাই কোনো কাজে লাগে না। তার মানে এদিক ওদিক করা, এটা সেটা যা হাতের সামনে পাচ্ছি তা নিয়ে একটা চেষ্টা করে যাওয়া, এইটা ট্র্যাডিশনটা নতুন কিছু না। এটা সে 1921 সালেও ছিল, 2021 সালেও আছে। এটাতে আমরা নতুন কিছু উন্নতি করতে পারিনি। যেটা আমাদের সমস্যা সেটা হলো যে ইতিমধ্যে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে গেছে। সেটা হলো বাংলার কথা আমি বলছি, ভারতবর্ষের কথা বলতে গেলে সে একটা বিরাট মহাভারত। আমার অত জানাশুনো নেই, আমি মোটামুটি মূর্খ মানুষ, অত বলতে পারবো না। কিন্তু বাংলার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হলো যে ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থা, আমরা যখন আমাদের যখন ছাত্রাবস্থা ধরুন চিকিৎসা প্রতিষ্ঠানে আমরা যখন ঢুকে পড়েছি সে 60-এর দশকে, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপীয় চিকিৎসাই সারা পৃথিবীতে সবচেয়ে উন্নত বলে গৃহীত হয়ে গেছে। সারা পৃথিবীতে ওই ভাববৃত্তের মধ্যেই আমরা আছি। ইউরোপের চিকিৎসার ভাববৃত্ত কিন্তু একদিনে তৈরি হয়নি, এটা কয়েকশো বছর লেগেছে। কারণ ওগুলো তো ইউরোপীয় রেনেসাঁসের প্রোডাক্ট। তো রেনেসাঁস তো অনেক দিন আগে হয়েছে, শিল্প বিপ্লব, তার প্রোডাক্ট হিসেবে আস্তে 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 এইগুলো ডেভেলপ করেছে, চিকিৎসা প্রথাগুলো ডেভেলপ করেছে, তার ইমোশনাল সাইডস ডেভেলপ করেছে, তার নানান রকম তথ্য আবিষ্কৃত হয়েছে। আস্তে আস্তে তার যে ভাববৃত্ত, যেটাকে আমরা ভালো বাংলায় বলতে গেলে তার যে চিকিৎসার দর্শন, সেই দর্শন ডেভেলপ করেছে। কেননা একটা কথা আমি অনেক জায়গাতেই বলি, এখানেও এই সুযোগে বলছি যে 1965 সালে আমি আরজি কর মেডিকেল কলেজে পড়তে ঢুকলাম। সেখানে তখন দেখেছিলাম, স্পষ্ট মনে আছে, যে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্টের সামনে একটা ফলক থাকতো, ছিল তখন। সেই ফলকে 3টে সেন্টেন্স লেখা ছিল।
লেখা ছিল মেডিসিন সামটাইমস কিওরস, 1 নম্বর। 2 নম্বর অফেন রিলিভস, আর 3 নম্বর বাট অলওয়েজ কনসোলস। মেডিসিন সামটাইমস কিওরস, অফেন রিলিভস, বাট অলওয়েজ কনসোলস। এইটা ছিল ইউরোপীয় চিকিৎসার দর্শন তখনকার দিনে। অর্থাৎ আমরা বৈজ্ঞানিকভাবে উন্নত হয়েছি ঠিক, কিন্তু আমরা আমাদের লিমিটেশনটাও আমাদের জানতে হবে। আমরা সেই লিমিটেশনটা জানতে পারছি, এইটা ছিল দর্শন। এই দর্শনটা চেঞ্জ হয়ে গেল 80-র দশকে এসে। সেইটার আন্দাজ আমরা করতে পারছিলাম 1970-এর শেষের দিকে, যখন এই আপনাদের মনে আছে যে ক্যারি প্যাকার সিরিজ এলো ক্রিকেটে, অর্থাৎ ধর তক্তা মার পেরেক, অর্থাৎ আমার যা চাই তা এক্ষুনি আমাকে পেতে হবে। এই যে ফিলসফি, সেটা ক্রিকেট দিয়ে শুরু হয়েছিল। সেই দর্শন কিন্তু শেষ পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে, অর্থনীতি থেকে রাজনীতি, সমস্ত ক্ষেত্রে এই দর্শনটা প্রযোজ্য হয়েছে যে আমার এখন এইটা দরকার, এটা এক্ষুনি চাই। সেইটা চিকিৎসা ব্যবস্থাতেও প্রযোজ্য হয়েছে। সেই দর্শনটা এনেছে মার্কিন ভাবধারা, মার্কিন চিকিৎসার ভাবধারা। সেইটা এখন প্রিডমিনেন্ট হয়ে গেছে। ইউরোপীয় পুরনো যে চিকিৎসার ভাবধারা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে গেছে, এবং এমন সন্তর্পণে সরে গেছে যে আমরা খেয়ালও করতে পারিনি। আমরা কেন খেয়াল করতে পারলাম না? তার কারণ আমরা দেখলাম যে প্রচুর তথ্যের পাহাড় তৈরি হয়ে গেছে। আর সায়েন্স মানে তো এভিডেন্স, আমরা এভিডেন্স প্রিয়, আমরা তো তথ্য ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করতে পারি না। এই যে তথ্যের পাহাড় তৈরি হয়ে গেল, এই তথ্যের এই পাহাড় দেখে আমরা মোহমুগ্ধ হলাম যে তাহলে তো সত্যি আমরা আগে যা ভেবেছি সেটা ঠিক নয়, এখন নতুন করে আমাদের ভাবতে হবে। এই নতুন করে ভাবতে ভাবতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন তৈরি করতে গিয়ে আমরা এভিডেন্স বায়াসড মেডিসিন তৈরি করে ফেললাম। অর্থাৎ সব কিছু ওই তথ্যের উপরে নির্ভর করতে হবে। তথ্য নিয়েও কিন্তু রাজশেখর বসু ওই ডাক্তারি ও কবিরাজি প্রবন্ধে লিখেছিলেন যে তথ্য কাকে বলে, তথ্যের কোনটা ঠিক কোনটা ভুল, আর তথ্য নিজেই একটা চলমান প্রক্রিয়া। আজকে যেটাকে আমি তথ্য বলছি, কালকে সেটা আর তথ্য থাকবে না। সেটা আমাদের চিকিৎসা শাস্ত্রের মহা পণ্ডিতরাও, এমনকি টেক্সট বইতেও লেখা আছে। আমি একটু কোট করছি, যে আমি বাংলাতেই বলছি বরং, যে আজকে আমরা যে চিকিৎসা শাস্ত্র পড়ছি, আগামীকাল তার 50% যে ভুল তা প্রমাণিত হয়ে যাবে। কিন্তু কোন 50% সেটা আমি আজকে আর বলতে পারছি না। অর্থাৎ তথ্য এই রকমই, কিন্তু আমরা সেটা মনে রাখলাম না। আমরা ভাবলাম যে আজকে যা তথ্য পাচ্ছি এইটার উপরেই আমাদের বাঁচতে হবে। এখানে আমার যেটা মনে হয়েছে, যে আপনারা সবাই পড়েছেন যে সেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা আরোগ্য নিকেতন, বিখ্যাত উপন্যাস। সেইটাতে যে জীবন মশাই, যিনি কবিরাজি প্র্যাকটিস করতেন, তিনি কিন্তু আধুনিক চিকিৎসায় শিক্ষিত হয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস করতেন কবিরাজি। একটা জায়গায় তিনি এসে বলছেন যে তিনি তর্ক করতে করতে, ওই প্রদ্যোৎ বলে একটা চরিত্র ছিল, তার সঙ্গে তর্ক করতে করতে তিনি শেষ পর্যন্ত বলছেন যে আজ তোমরাই বেদজ্ঞ, এটা বলছেন। কিন্তু তিনি নিজের প্র্যাকটিসে কোনো অন্যরকম যত রকম চলতি ব্যবস্থা আছে, এমনকি মুষ্টিযোগ পর্যন্ত, কোনোটাই তিনি ছাড়ছেন না। কেন ছাড়ছেন না? তিনি বলছেন যে জীবন অনেক বড়, মৃত্যুও অনেক বড়। এটা এত বড় যে একটা নির্দিষ্ট কোনো শাস্ত্র দিয়ে, নির্দিষ্ট কোনো দর্শন দিয়ে এটাকে ধরা যায় না। চিকিৎসার আধুনিক দর্শন থাকতে পারে, পুরনো দর্শন থাকতে পারে, অতি আধুনিক দর্শনও থাকতে পারে, আগামীকাল অন্য একটা দর্শন চলে আসতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট দর্শন পুরো জীবনটাকে ধরতে পারে না। সেই জন্যে তিনি বলছেন যে না, আমাকে কোনো কিছু ছেড়ে দিলে চলবে না। আমি আধুনিক ব্যবস্থা নেব, নিশ্চয়ই গ্রহণ করব, কিন্তু ততটুকু গ্রহণ করব যাতে পেশেন্টের সুবিধা, রোগীর সুবিধা হয়। অর্থাৎ চিকিৎসা যে আসলে একটা যত্ন শাস্ত্র, আমরা এটা তো ভুলে যাই।
চিকিৎসা শাস্ত্র আসলে একটা যত্ন শাস্ত্র। এটা এমন না যে এটা একটা যুদ্ধ শাস্ত্র না, যে আজকে অমুকটা এসছে তাকে যুদ্ধ করে মেরে ফেলো, কালকে ক্যান্সার এসেছিল তাকে যুদ্ধ করে মেরে ফেলো, পরশুদিন টিবি এসেছিল তাকে যুদ্ধ করে মেরে ফেলো, আজকে করোনা এসেছে তাকে যুদ্ধ করে মেরে ফেলো, যেটা আজকাল বলা হচ্ছে। গত ১.৫ বছর ধরে আমাদের যুদ্ধ করতে বলা হচ্ছে। চিকিৎসা কিন্তু যুদ্ধ শাস্ত্র না, এটা একটা ভুল দর্শন। অর্থাৎ এইটাতে আমরা যদি ২০২১ সালে এসেও এইটাকে এইভাবে একটা মহামারীর মোকাবিলা করার চেষ্টা করি, যেটা একটা যুদ্ধ, অমুক অমুক তমুক তমুক করলে এই এই ভাইরাসটা নির্মূল হয়ে যাবে, এই রকম ধারণা আমরা যদি ছড়িয়ে দিই, তাহলে বুঝতে হবে যে আমাদের বিজ্ঞান চেতনা হয়নি। এই কারণেই বলছিলাম যে আমরা পটু হয়েছি, সেটাকে অশিক্ষিত পটুত্ব বলতে হবে। তার কারণ আমাদের বিজ্ঞান চেতনা ডেভেলপ করেনি। আমরা, আমাদের বৈভব এসেছে সাংঘাতিক, এমন এসেছে সেই বৈভবকে নিয়ে যে আমরা কিভাবে ব্যবহার করব তাই বুঝে উঠতে পারছি না। একটা গলব্লাডার সার্জারি করতে গেলে আমরা এখনো চিন্তা করি এটা কি রোবোটিক সার্জারি করব, নাকি ওই ল্যাব পলি সার্জারি করব, নাকি কনভেনশনাল সার্জারি করব, নাকি হোমিওপ্যাথি দিয়ে চেষ্টা করব, নাকি কিছু না করে কিছুদিন অপেক্ষা করব। এগুলো বুঝে উঠতে পারছি না। বৈভবের কারণ হচ্ছে এইগুলো, আমরা আসলে ঠিক বুঝে উঠতে পারছি না এখনো। বিজ্ঞান চেতনা একটা বড় ঝামেলার জিনিস, বড় অবাক, বড্ড অনেক বড় জিনিস। আস্তে আস্তে সেটা ডেভেলপ করে। আজকে যেটাকে বিজ্ঞান চেতনা বলছি, কালকে সেটা বিজ্ঞান চেতনা আর থাকবে না, সেটা প্রমাণিত হয়ে যাবে যে না, সেটা ঠিক ছিল না। তো এই কারণে আমি বলছি যে আমরা এগিয়েছি বলতে, কাল তো এগিয়ে যায়, সময় তো এগিয়ে যায়, সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, পিছিয়েও থাকে না। আমরা সময়ের দেয়াল বেয়ে বেয়ে এগোই। সেই সময় আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের আরো চেতনালব্ধ হতে হবে, আরো ভাবতে হবে, আরো গভীরে যেতে হবে। হ্যাঁ, কবিতার ভাষায় বলতে গেলে আমাদের ভুল চাওয়া নিয়ে গেছে ভুল সিন্ধু পারে। চাইছিটা কি সেইটা বুঝতে হবে। সেই কারণে এই ১০০ বছরের চিকিৎসা ব্যবস্থায় আমরা আগেও একটা সংকটে ছিলাম, আজও একটা সংকটের মধ্যেই আছি। শিখলামটা কি, এটা আমার প্রশ্ন। এইটুকু বলে আমি আপাতত শেষ করছি। মইনুল ভাই বলবেন কিছু? ছিল। হ্যাঁ, দাদা মিউট করা আছে আপনারটা। হ্যাঁ, তো অরূপদা বলুক, আমি আর কি বলবো, একটা খোড়া মানুষ। শুনতে চাই কিছু, বলুন। হ্যাঁ বলুন আপনি। না, মইনুল ভাই, অরূপদা আপনি বলুক। বলুন। আরে মইনুল, আপনি ইতিহাসের মানুষ, আপনার থেকে আমরা শিখবো না তো কার থেকে শিখবো? হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই। একেবারে ইতিহাস বা কিছুর মানুষ নই, তবে অনেক দিন আমি এই স্থবিরদার মানে লেখাপত্র আমি আগে পড়েছি, তাতেই আমি ওনার সম্পর্কে আমার খানিকটা ধারণা আছে। তারপরে ওনার কিছু বক্তৃতা এবং আলোচনা এই প্ল্যাটফর্মে আমি শুনেছি, সেটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। ওনার যে সব মতের সঙ্গে আমি একমত তা কিন্তু নই, আবার ওনার কোনো মতকে আমি উড়িয়ে দিই না এবং ওনার মত নিয়ে আমি চিন্তা ভাবনা করি। কোনো কোনো সময়তে সেটা আমার ভালো মনে হয়, আবার কোনো সময় হয় না। এই ডিসকোর্সটা চলতে থাকে। যেমন অরূপ মৈত্র মশায়েরও অনেক গভীর আলোচনা আমি খুব মন দিয়ে শুনেছি এবং আমার ভালোও লেগেছে, এবং আমি তার পক্ষে বিপক্ষে নানা রকমের নিজের মধ্যেই করি। কোনোদিন আমাদের আরেকবার আমরা যদি ফিজিক্যালি মিলিত হতে পারি তাহলে নিশ্চয়ই এইগুলো আলোচনা হবে। তবে এই ডিসকোর্সটা খুব ভালো। এখন চিকিৎসা ব্যবস্থায় স্থবিরদা নিজে ডাক্তার, তার ফলে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসটা তার খুবই ভালো জানা আছে। আমার কতগুলো বিষয় মানে যা বাস্তব অভিজ্ঞতা, সেই নিয়ে দু একটা কথা আমি বলতে পারি। 1921 সালে স্প্যানিশ ফ্লু
ছবিটা তার লেখাতেও শুরু করেছেন তাই দিয়ে, বক্তৃতাও তাই দিয়ে শুরু করেছেন। সে তো মহাত্মা গান্ধীরও স্প্যানিশ ফ্লু হয়েছিল, কোনোই ডাক্তার পাওয়া যাচ্ছিল না, ওষুধ পাওয়া যাচ্ছিল না, এখান থেকে বিধানচন্দ্র রায় রওনা দিয়েছিলেন গান্ধীজির চিকিৎসার জন্য। তো আমরা কতটুকু এগোলাম চিকিৎসা বিজ্ঞানে 100 বছর। যখনই এ কথাটা বলা হয় তখনই সৈয়দ মুজতবা আলীর ওই বিখ্যাত কথাটা আমার মনে হয় যে সর্দি যদি ওষুধ খাওয়া হয় তাহলে 7 দিনে সারবে, আর না খেলে 1 সপ্তাহে সারবে। তো এই এগোনোর তো মাত্রা আমার মনে হয় এইরকম। তবে আমি এটা স্থবিরদা যেমন বলেছেন যে আমাদের পটুত্ব, অশিক্ষিতের পটুত্ব, এই বাক্যবন্ধটা আমি বা শব্দবন্ধটার সঙ্গে আমি একমত নই একেবারেই। এই নিয়ে পরে আবার আলোচনা হতে পারে। বিজ্ঞানের যে অগ্রগতি, সেই অগ্রগতি তো কিছুটা সময়ের উপরও নির্ভর করে, আর কোনো কিছুই বা কোনো আবিষ্কারই সময়ের ঊর্ধ্বে উঠতে পারে না। সুতরাং 1921 সালে কোনো জীবনদায়ী ওষুধের চিন্তাই করা যায়নি, এখন জীবনদায়ী ওষুধের ছড়াছড়ি চতুর্দিকে। তা আমি ওষুধ, বিজ্ঞান চেতনা এবং চিকিৎসাবিদ্যা এইগুলো নিয়ে আমার পক্ষে খুব বেশি আলোচনা করা সম্ভব নয়, এবং ডাক্তাররা এটা ভালো হয়তো বলতে পারবে। কিন্তু ওই যে আমি একটা কথা বলছিলাম, যেটা আমি ভাবি বিজ্ঞান মনস্কতা, আমি স্থবিরদার সঙ্গে একমত যে একজন ডাক্তার যিনি আধুনিক বিজ্ঞানের রাস্তা ধরে চিকিৎসা করছেন, তিনি কি নিজে মনের দিক থেকে বিজ্ঞানের এই অগ্রগতিকে মানেন? আমি দেখেছি যে ডাক্তারের 10 আঙ্গুলে 10টা আংটি, 10 রকমের পাথর। কিসের জন্য? আমি দেখেছি অপারেশনের থিয়েটার থেকে বেরোচ্ছেন ডাক্তার, পেশেন্টের লোক, বাড়ির লোকরা উদ্বিগ্ন হয়ে আছেন, জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু পেশেন্ট কেমন? ডাক্তারবাবু বলছেন আমি আমার কাজ করেছি, এখন ওপরওয়ালাকে ডাকুন। তা আমি যদি ওপরওয়ালাকেই ডাকবো তাহলে ডাক্তারকে এত পয়সা দিয়ে আমি এখানে এনেছি কেন? এটা কি বিজ্ঞানের কথা হলো? একটা মাইন্ডসেট পাল্টাতে হবে, যে পাল্টানোটা হচ্ছে না। সেটা শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানে নয়, সমস্ত বৈজ্ঞানিক চিন্তার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সেই কারণের জন্য আমার মাঝে মাঝে মনে হয় সত্যি কি আমরা সামনের দিকে এগুলাম? যেমন অর্থনৈতিক বিষয়সমূহের যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই বিষয়সমূহের সিদ্ধান্ত দেখে আমার মনে হয় যে আমরা কতটুকু এগুলাম। তো চিন্তা হয় অনেক সময়, এবং আমার মনে হয় যে 100 বছরটা খুব বেশি বড় সময় নয় এর মধ্যে, যদিও বাস্তব ক্ষেত্রে সেটা সত্যিই বড় সময়। আর একটা বিষয় আমি বলবো যে এখন আমরা বাঙালিদের দোষ অনেক। বাঙালিদের প্রধান দোষ, যে কোনো ব্যাপারই বাঙালি নস্টালজিক হতে ভালোবাসে। এখনো ডাক্তার বলতে আমরা পড়ে রয়েছি সেই বাংলা সিনেমার, সাদা কালো বাংলা সিনেমার যুগে, যেদিন উত্তম কুমার ডাক্তার হতেন, যেদিন অগ্নিশ্বরের মতন সিনেমা তৈরি হয়েছে, যেদিন আরোগ্য নিকেতনের মতন উপন্যাস লেখা হয়েছে। এই একটা নস্টালজিক বাঙালিকে সবসময়তে তাড়া করে ফেরে। এটা ভালো কি মন্দ এ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে হয়তো আমি সরাসরি উত্তর দিতে পারবো না, কিন্তু তখন তো এটা ভালো কিছুটা ছিলই। ডাক্তার বলতে তো তখন বোঝা হতো যে ভগবান। আজও কিন্তু তাই ভাবা হয়, ডাক্তাররাই সব পারেন। তার কারণ মানুষের জীবন তো একটা বড় জিনিস, মানুষ তো জীবন কাউকে দিতে পারে না, জীবন নিতে পারে। এই জন্যে মৃত্যু এত মহান, মৃত্যুটা এত বড়। স্থবিরদা আরোগ্য নিকেতন থেকে উদ্ধৃতি দিয়েছেন যে জীবন যেমন বড়, মৃত্যু তেমনি বড়। এই ঔপন্যাসিকই
তারাশঙ্করী আবার আর এক জায়গায় লিখেছেন যে জীবন এত ছোট কেন, এত ছোট বলি এটা বিচিত্র, এত ছোট বলি এত এত মহান। সেই কারণেই রবীন্দ্রনাথ বলছেন যে মরণ রে তুহু মর শ্যাম তুহু মম শ্যাম সমান। সেই জন্য বলা হয় যে ডাক্তার হচ্ছে ভগবানের কাছাকাছি। কিন্তু আজকের এই সমাজে, আজকের দিনগুলোতে কি হচ্ছে সেগুলো আমাকে খুব কষ্ট দেয়, আমাদের অগ্রগতিকে কষ্ট দেয়। যে চিকিৎসার নামে একটা রীতিমতন, আমার শব্দগুলো সম্পর্কে আমি খুব সন্দিগ্ধ, কিন্তু আমি নিজে যে খুব ভালো বা খুব ভালোবেসে শব্দগুলো বলছি তা নয়। আমি একবার বর্ধমানে গিয়েছিলাম, আমাদের এক পরিচিত মানুষ, প্রখ্যাত সমাজবিজ্ঞানী, তিনি প্রয়াত হয়েছেন। তার দেহটা মেডিকেল কলেজে দেওয়া হয়েছে, সেখানে দিয়ে দেওয়া হবে। আপনারা জানেন দেহদানের পদ্ধতি। তো আমি মেডিকেল কলেজ পর্যন্ত গিয়ে অন্যদের সঙ্গে হেঁটে আসছি, তখন আমার বন্ধুরা আমাকে একটা রাস্তা দেখিয়ে বলছে এই অনিমেষ যে আমাকে রাস্তাটা দেখিয়ে বলছে, মইনুল দা এই রাস্তাটার নাম জানেন? আমি হয়তো লেখা আছে রাস্তাটার নাম। তাহলে বলছে যে না, লোক এই বললে কোনো রিক্সাওয়ালা আপনাকে এই রাস্তায় নিয়ে আসতে পারবে না। তাহলে কি বললে নিয়ে আসবো? বললে এটাকে কসাই রোড বলতে হবে, তাহলে দেখবেন সবাই আপনাকে নিয়ে আসবে। তা আমি অদ্ভুত হয়ে গেল, এই প্রথম আমি শুনলাম এরকমের একটা শব্দ। সমস্ত ডাক্তারদের বাস হচ্ছে ওই রাস্তাতে। তাহলে কতটুকু এগিয়েছি বলুন তো? মানে কি আমরা কি করতে চাই, কি ভাবি? আমি সবার কথা বলছি না, আমি অগ্নিশ্বরের চেহারা আজকে দেখতে পাই না, কিন্তু একেবারে পাই না তা নয়, কিন্তু বেশিরভাগই পাই না। তাহলে এই 100 বছরের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে অনেক, আমরা নিজেরা কি নিজেদেরকে উন্নত করতে পেরেছি? মানুষ তো সব, মার্কস সাহেব, কার্ল মার্কস বলেছিলেন তুমি যাই চিন্তা করো না কেন তোমাকে সবসময়তেই মানুষ কেন্দ্রিক হতে হবে, তোমার যা কিছু মানুষের জন্য, মানুষের জন্য। তো আমি যে ডাক্তার, আমি যে চিকিৎসা করি, আরে মানুষই যদি না বাঁচলো তাহলে কি চিকিৎসা হবে? এই শহরে এই সংবাদ দুর্বল নয়, এই সংবাদ দুর্লভ নয় যে একজন মৃত মানুষের দেহ হসপিটাল থেকে দেওয়া হচ্ছে না, তার কারণ তার বিল পেমেন্ট করা হয়নি। এর কারণটা কি? কারণটা ব্যবসা। পুরো এই বিজ্ঞানের মধ্যে, চিকিৎসা বিজ্ঞানের মধ্যে এই ব্যবসার একটা চূড়ান্ত রকমের প্রতিফলন ঘটেছে, অভিক্ষেপ ঘটেছে, আমাদের বিজ্ঞান চিন্তাগুলোকে একেবারে ভোতা করে দিচ্ছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ভাবি যে আমাদের এত পেশেন্ট, আমি বাংলার ডাক্তারদের জন্য সত্যি সবসময় গর্ব অনুভব করি। এই মেধা অন্য কোনো জায়গাতে নেই, আমি বিশ্বাস করি। হয়তো সবিতা ভালো জানেন আমার চাইতে, কিন্তু আমাদের দলে দলে আমাদের লোকরা সব চেন্নাই চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে, বোম্বেতে চলে যাচ্ছে, সিএমসিতে চলে, কেন? কিসের জন্য? আমি তাদের কাছে বলেছি, অনেকে ফিরে এসে আবার পিজি হসপিটালে দেখাচ্ছে। আমি তো মনে করি ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল আমাদের দেশের, আমাদের পিজি হসপিটাল, বা এরকম যাদের ছোট ছোট অভিজ্ঞতা আছে বলতে পারবে। কিন্তু হচ্ছে না কেন? কিসের জন্য? অনেকে আমাকে বলেন, গ্রামের কৃষক, যে জানেন এখানে যে আচার ব্যবহার আমরা পাই সেটা ওই চেন্নাইয়ে গিয়ে কিন্তু খুব ভালো, ডাক্তাররা আমাদের খুব অ্যাটেন্ড করে, ডাক্তাররা আমাদের খুব কর্ডিয়াল ব্যবহার করে। হয়তো তাই, আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার এখন অভিজ্ঞতা হওয়ার অসুবিধাও অনেক। হ্যাঁ, তার কারণ আমি এটা কন্টেস্ট করতে পারি না, তার কারণ পিজি হসপিটালে গেলে আমি হয়তো একটু ভালো ব্যবহার পাই, এখন সাধারণ, কিন্তু আমি দেখেছি যে কি অসুবিধা। আচ্ছা, আমিও স্থবিরদাকে জিজ্ঞাসা করি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনি তো একটা ডাক্তার শুধু নয়, আপনি একটা সমাজবিজ্ঞানী, আপনি একটা অত্যন্ত সংবেদনশীল মানুষ। আচ্ছা, রোগীর মানুষেরা, পেশেন্ট পার্টি বলে যাদের আমরা অভিহিত করি, কোনো ডাক্তারকে দেখেছেন যে দাঁড়িয়ে তার সঙ্গে 2 মিনিট কথা বলছে? সবসময় ছুটছে, এবং তার পিছনে পিছনে ছুটতে হবে অন্য মানুষদের। আমরা কোথায় বাস করি?
আচ্ছা, আমি একটা বহরমপুরে ডাক্তারদের সেমিনারে একবার যুক্ত হয়েছিলাম। কি পরিবর্তিত হয়েছি আমরা 100 বলুন বা 150 বছর। সেখানে সমস্ত শিশু চিকিৎসকরা ছিলেন অনেক, তারা বেশিরভাগই আমার পরিচিত। কেউ আমার বয়স অনেক ছোট, অনেকে দু একজন তিনজন হয়তো খুব সিনিয়র লোক। আমি বলেছিলাম আপনাদের একটু লজ্জা লাগে না? আপনার মায়েরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এসে আপনাদের কাছে চিকিৎসা করতে আসে, সেই বাচ্চারা কিভাবে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে 45 ডিগ্রি ফারেনহাইট সেই রোদের মধ্যে, আর আপনারা তাদের পয়সা নিয়ে সংসার চালাচ্ছেন। আপনারা একবার বলতে পারেন না? একটা চেম্বারটা বড় করতে পারেন না? একটু বসার জায়গা দিতে পারেন না? বাচ্চাদের একটু জল খাওয়ার ব্যবস্থা করতে পারেন না? আপনারা করেনটা কি? আমার কথাটায় তারা অসম্ভব রকমের কিছুটা রেগে গিয়েছিলেন, কিন্তু বয়স্ক ডাক্তার যারা, তারা আমাকে বলেছিলেন যে আপনি ঠিক বলেছেন। আমি ঠিক, আমি এরকম আমি অনেক কি বলতে পারি। তাহলে আমরা কি পরিবর্তন হয়েছি? সেই জন্যে স্থবিরদা যখন বলছিলেন তখন আমার এই কথাগুলো বারবার মনে হচ্ছিল। বাট একাডেমিক্যালি, মানে একাডেমিক্যালি স্থবিরদা যা বলেছেন আমার তার সঙ্গে বিন্দুমাত্র পার্থক্য নেই, বা আমি একমত, কিন্তু দু একটা জায়গা ছাড়া। কিন্তু আমি মনে করি যে প্র্যাকটিক্যালিটি একটা বড় জিনিস। আর স্বাস্থ্য, এটা একটা খুব ভালনারেবল সিচুয়েশন আছে সারা দেশ, সারা পৃথিবীতে। কোভিড-19 নিয়ে কথা হচ্ছে, আমার খুব শুনে ভালো লাগলো। আমি তো একটা লেম্যান। বললেন যে এখন যে 20-25টা ওষুধ যেটা কোনোই কাজে লাগছে না কোভিড-19-এর জন্যে, তো এটা যে কত বড় সত্যি এবং কত বড় আত্মহনন আমরা করেছি, এটা আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি। আমার এক তরুণ ডাক্তার আমাকে একদিন বলেছিলেন, খুবই তরুণ, মানে একটা MBBS তার একমাত্র ডিগ্রি, কিন্তু ক্লিনিক্যাল সেন্স ইজ ভেরি গুড বলে আমার মনে হয়। তো ও আমাকে একদিন বলেছিল যে দাদা, এই যা যা খাওয়ানো হচ্ছে ওষুধ কোভিড বলে, একটাও কিন্তু কাজের নয়। বলে তাহলে মানুষ বাঁচছে কি করে? ও সেদিন আমাকে বলেছিল যে ও ভগবান বাঁচাচ্ছে, ঠাট্টা করে বলেছিল, কিন্তু বলেছিল তো। তো সেই জন্য আমি বলি যে আমরা সত্যি কত দূর এগোলাম। আবার অন্যদিকে একটা ডাইলেমার মধ্যে থাকি, তাহলে একেবারেই যদি না এগোই তাহলে সমাজ চলছে কি করে, আমরা এবার বেঁচে আছি কি করে। এবং আমার মনে হয় ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথাই আমি শুধুমাত্র বলবো, যে ঠিক এই কারণের জন্য সবাই ভারতবাসীদের গাল দেয়, আমাদের গালাগালি করে, বলে যে ভারতবর্ষ এমন একটা দেশ, 140 কোটির বেশি এখন বলছে যে 140 কোটির দেশ একটা ইনবিল্ট ইমিউন্ড হয়ে আছে, এ কিছুতে কিছু হয় না। সেই কারণের জন্য হয়তো আমাদের দেশের প্রধানমন্ত্রী একথা বলতে পারেন যে যে যেখানে আছেন সেখানে থাকুন। হয়তো এই আলোচনা হয় যে আর মাত্র কয়েকদিনের মধ্যে কোভিড চলে যাবে বা অমুক কিছু চলে যাবে। আর একটা সর্দির ওষুধ বেরোলো না, আর একটা ম্যালেরিয়া এখনো কনফার্ম ওষুধ বেরোচ্ছে না, কত বাচ্চা মারা যাচ্ছে, সবই নাকি সন্দেহজনক জ্বর। আচ্ছা, মুশকিল ব্যাপার। একটা ঠিক করতে পারে, যেটা স্থবিরদা বললেন যে একটা ডায়াগনোসিস করতে পারছে না ঠিক মতন। আমি বারবার বলি যে একটা মিনিমাম ডায়াগনোসিস হচ্ছে না, আর আমরা চাঁদে যাওয়ার বড়াই করছি। এটা কি চলছে? 100 বছরের অগ্রগতি হচ্ছে এই। আমি নিশ্চয়ই কতগুলো শব্দ খুব খারাপ বলেছি বলেই আমার মনে হয়। আর আমি এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ লোক নই, আমার বাস্তব পরিস্থিতি থেকে আমি বললাম। তবে আমি হ্যাটস অফ ডক্টর শবীর দাশগুপ্ত, যে আপনি এরকম ভেবেছেন এবং লেখাও লিখেছেন, আমি লেখাটা পড়েছি। আর আপনার কথাটাও ব্রিলিয়েন্টলি ইউ হ্যাভ প্লেসড হেয়ার। সেই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আর অরূপদার কথা শুনবো এবার নিশ্চয়ই। অভিজিৎ। অরূপদা, হ্যাঁ, বলছি যে অরূপ সংবাদমিত্রের কাছ থেকে শুনবো। হ্যাঁ, স্থবির কিছু বলবে না এখন? হ্যাঁ, আমি একটা মানে অরূপ বলতে শুরু করলে তো আমাদের সবাইকে ভাসিয়ে দেবে। না না, ইয়েস, তাই অ্যাবসলিউটলি রাইট। তার আগে আমি দু একটা কথা বলে নিচ্ছি। এই মইনুল যা বললেন, মোদ্দা কথাটা আমি বলেছি, সেটা হলো যে ডাক্তারিটা যে আসলে একটা যত্নশাস্ত্র, এইটাই আমরা ভুলেছি। আমরা ভেবেছি এটা একটা মানে যাকে বলে এরুডাইট সায়েন্স যাকে বলে,
একটা রকেট সায়েন্সের মতো একটা ব্যাপার, এটা তো সকলের বোঝার ব্যাপারই না। এটা গুটি কয়েক পণ্ডিত লোকজন বুঝবেন, আমরা পাণ্ডিত্য অর্জন করেছি, আমরা বুঝবো, সাধারণ জনমানুষ এসব আবার বুঝবে কি? সেই জন্য তৃতীয় প্রশ্ন করলে আমরা বিরক্ত হয়ে যাই। কিন্তু এই ডাক্তারি পণ্ডিতরাই, মেলবোর্ন ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছিল এইটা নিয়ে, তাতে প্রমাণিত হয়েছিল তথ্য সহযোগে, এটা খুব ইন্টারেস্টিং, এটা সকলের মনে রাখা দরকার, যে তারা বলছেন 76% of the diagnosis can be cleansed only by listening to the patient. শুধু পেশেন্টের সঙ্গে কথা বললেই 76% ডায়াগনোসিস আমরা করে ফেলতে পারি, হাতে রইল 24%। এরপরে বলছেন 20% ডায়াগনোসিস করতে গেলে আমাদের ছোটোখাটো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ছোটোখাটো এই এক্সরে এসব করতে হলো, হাতে রইল 4%। এই 4%-এর মধ্যে 3%-এর জন্য আমাদের এক্সপার্ট ইনভেস্টিগেশনের দরকার হতে পারে, হাতে রইল 1%। এই 1% আমরা জানতে পারি না, এইটা আমাদের লিমিটেশন। এই রিসার্চ হয়ে গেছে, কিন্তু এই রিসার্চ যে হলো সেইটা কই আমাদের মিডিয়া, যারা ওই কোনো অষ্টমীর দিনকে বিয়ে করলো আর একাদশীর দিনকে সিঁদুর পরালো, এই সব নিয়ে যত ব্যস্ত থাকে, এই সব খবর টবরগুলো তো তারা প্রচার করে না। করলে তো আমাদের জনমানুষের উপকার হতো, অন্তত তারা এইটুকু বুঝতেন যে একটা পাল্টা ধারণা চিকিৎসা জগতে ডাক্তারদের মধ্যেই রয়েছে। তো যেটা মইনুল বললেন যে তার অভিজ্ঞতা, এরকম অভিজ্ঞতা প্রত্যেকেরই রয়েছে, একেবারে কোনো সন্দেহই নেই। প্রত্যেকের ব্যক্তিগত জীবনে অসংখ্য বিচিত্র অভিজ্ঞতা রয়েছে ডাক্তার এবং ডাক্তারিকে নিয়ে। সমস্যাটা ওইটাই যে যত্নশাস্ত্রটাকে যত্নশাস্ত্র হিসেবে না দেখতে পারলে তো বাদবাকি যেভাবেই দেখি না কেন গন্ডগোল হয়ে যাবে। আর বাঙালিকে নিয়ে কথা বললে, বাঙালির তো একটা বড় অদ্ভুত জাতি, মানে বাঙালির অস্মিতা, আমি আগের দিনও বলেছিলাম বোধহয়, অরূপ মনে আছে, যে বাঙালির অস্মিতা কিন্তু ইতিহাস সিদ্ধ। এই যে বাঙালি যে 1921 সালে বলছে যে না, আমাদের অন্যান্য চিকিৎসার অন্যান্য প্রথাগুলোকে তুলে ধরতে হবে, আমরা শুধু ইউরোপীয় চিকিৎসা গ্রহণ করব না, তার পেছনে অস্মিতা কাজ করেছিল। তার কারণ বাঙালি শুধু ইউরোপের সঙ্গে পণ্য বিনিময় করেনি, বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপ এবং বিভিন্ন এই মধ্যপ্রাচ্য ইত্যাদি বিভিন্ন কি বলে দেশের সঙ্গে তার অনবরত বিনিময়ে চলেছিল। ফলে বাঙালির কাছে ইউরোপ নতুন কিছু ছিল না। তা সত্ত্বেও বাঙালি এটাকে যে গ্রহণ করেছিল ইউরোপীয় চিকিৎসা, সেইটা তার উদারতা, এটা ইউরোপের উদারতা না। রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন না, যে রেনেসাঁস থেকে উৎসারিত যে উদারতাবাদ, সেটা ব্রিটিশ নিজের দেশে খাটিয়েছিল, উপনিবেশে খাটায়নি। আমরা সেই উদারতাবাদের কিচ্ছু পাইনি। আমাদের উদারতাবাদ আমাদের নিজস্ব, আমরা উদার বলেই ইউরোপীয় বিজ্ঞানটাকে গ্রহণ করেছিলাম আমাদের বিজ্ঞানগুলোকে থাকা সত্ত্বেও। তো তারই সঙ্গে আমাদের অস্মিতাও ছিল। আমরা কেন ইউনানিকে পাশে সরিয়ে রাখবো, আয়ুর্বেদকে পাশে সরিয়ে রাখবো, বিভিন্ন দেশজ লোকজ চিকিৎসা আমাদের দেশে আছে, কেন সেগুলোকে পাশে সরিয়ে রাখবো? এই অস্মিতাও আমাদের ছিল, এখনো আছে। তো এই অস্মিতা ইতিহাস সিদ্ধ, কিন্তু আবার একই সঙ্গে বাঙালি তো বিস্মরণ প্রিয়, এই বাঙালি তো বিস্মরণ প্রিয়। 1921 সালে ইনসুলিন আবিষ্কার হচ্ছে, 1921 সালে। আর 1923 সালে ঠিক 2 বছর পরে এই কলকাতায় ডাক্তার জ্যোতিপ্রকাশ গুপ্ত ভারতবর্ষে প্রথম ইনসুলিন ব্যবহার করছেন, ভারতবর্ষে প্রথম। এই যে কত বড় কাণ্ড যে তিনি ঘটিয়ে দিয়েছিলেন, এইটা বুঝতে আমাদের 100 বছর লেগেছে। এই সবে 1921 সালে আমরা তাকে সেই স্বীকৃতিটা দিলাম। 100 বছর ধরে আমরা জানতাম না, স্বীকৃতিটা তো আমরা দিতামও না। ওই সাউথ ইন্ডিয়ান ডাক্তাররা এসে আমাদের দেখালো যে দেখো এইটা তোমাদের ইতিহাস।
এই তোমার এই কলকাতাতেই ইনসুলিন প্রথম ব্যবহার হয়েছিল ইন্ডিয়াতে। এই সাউথ ইন্ডিয়ান ডাক্তারই এসে আমাদের বুঝিয়ে গিয়েছিল যে ডাক্তার সুভাষ মুখার্জি আত্মহত্যা করেছিলেন তোমাদের চাপে পড়ে। তিনি এশিয়াতে প্রথম নলজাতকের সন্ধান দিয়েছিলেন, তিনি সৃষ্টি করেছিলেন। এইটা বুঝতে আমাদের আমাদের মুশকিল হয়েছে এই বিস্মরণ প্রিয়তা, পরশ্রী কাতরতা, তারই সঙ্গে উদারতা এবং অস্মিতা, ফলে এ বড় জটিল একটা জাতি। এই জাতিকে ওই একটা স্ট্রোকে একে মানে বর্ণনা করা যাবে না। সেই কারণে ওই কেন এখনো লোকে ওই সাউথ ইন্ডিয়া বা বিভিন্ন জায়গাতে চলে যায়, আমাদের পিজি হাসপাতালের মতো হাসপাতাল থাকা সত্ত্বেও, এত মেধা থাকা সত্ত্বেও কেন যে চলে যায় আর গিয়ে বলে ওরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। শুধু সাউথ ইন্ডিয়া না, আমি একসময় মেদিনীপুরে সপ্তাহের পর সপ্তাহ গিয়ে চিকিৎসা করেছি। আমি দেখেছি ওখানকার লোকেরা উড়িষ্যায় যায়। উড়িষ্যায় গিয়ে কেন যাস উড়িষ্যায়? দুটো কারণ। একটা হচ্ছে আমাদের সঙ্গে ভাষার খুব মিল আছে, সেটা তো আছে, মেদিনীপুর সংলগ্ন অঞ্চলের সঙ্গে উড়িষ্যার মিল আছে, আমাদের কথা বলতে সুবিধা হয়। আর ওরা কিন্তু আমাদের সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করে। ব্যবহার তোমরা কলকাতায় পাও না, মোটেই পাই না, কথাই বলে না ডাক্তাররা। ঠিকই তো, কথা বলে না তো। তার কারণ আমাদের তো দর্শন শাস্ত্র পড়ানো হয়নি। অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটিতে আমার মনে আছে, আমার এখন মনে নেই যে কোন ইউনিভার্সিটি, সেখানে নিয়ম হয়েছিল যে সঙ্গীত শাস্ত্র, মিউজিক এবং ফিলসফি, এই দুটো পড়া না থাকলে এমবিবিএস এ ঢোকানো যাবে না। এটা নিয়ম ছিল। কেন নিয়ম ছিল? তার কারণ সঙ্গীত শাস্ত্রই তো মানুষের এই এই যে স্নায়ুর অনুরণনগুলো ধরতে শেখায়, এই যে সূক্ষ্ম বোধ, এই বোধটা শেখায় সঙ্গীত শাস্ত্র। আর দর্শন শাস্ত্র কি শেখায়? সে উদারতাবাদ শেখায়। সে তার চোখটা খুলে দেয়, সারা পৃথিবী তার সঙ্গে তার সামনে উন্মুক্ত হয়ে যায়। এই দুটো না থাকলে তো ডাক্তারিটা করা যাবে না রে বাবা। ডাক্তারিটা শুকনো বিজ্ঞান না তো। যদি যত্নশাস্ত্র হয় তাহলে এই দুটো জানতে হবে। তো আমাদের তো শেখানো হয়নি। ওখানে কি শেখানো হয়েছিল উড়িষ্যায় বা সাউথ ইন্ডিয়াতে? ওখানেও শেখানো হয়নি, কিন্তু ওখানকার ইতিহাসটা অন্যরকম। সাউথ ইন্ডিয়াতে তো 67% বা তার চেয়েও বেশি যে দলিতদের রিজার্ভেশন, সেটা তো এমনি এমনি হয়নি। আর সেটার ফল তো আমরা পাচ্ছি, পরিণতি তো আমরা পাচ্ছি, এমনি এমনি তো হয়নি। আমাদের এখানে তো সব কিছু হয়নি। আমাদের এখানে দলিত নেই, এটাই বলে এসেছি আমরা বছরের পর বছর, দশকের দলিত ফলিত আবার কি, আমাদের এখানে ওসব নেই, এইসব বলেছি আমরা। সাচার কমিটি বলে বলে মুখের ফেনা তুলে দিয়েছে, আমরা পাত্তা দিইনি। এখন তো প্রতিটি ট্রাস্টও বলে, আমরা তো পাত্তা দিই না, এখনো দিই না। তো এই যে এটা আসলে ব্রাহ্মণ্যবাদের এই মানে যাকে বলে রিফ্লেকশন। এই ব্রাহ্মণ্যবাদ যতদিন থাকবে ততদিন আমাদের ছেড়ে আমাদের লোকজন, আমাদেরই আত্মীয় স্বজন অন্য জায়গায় চলে যাবে আমাদের চোখের সামনে দিয়ে। আমরা তখন আবৃত্তি করতে পারি, আমার বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া, সেই সব আমরা বলতে পারি, কিন্তু তাতে ববি ভুলবে না। এবার অরূপ বলুক। না, ঠিক আছে, সমস্তটাই খুব পরিষ্কার। আমি মইনুল ভাইয়ের দুটো পয়েন্ট থেকে শুরু করি, একবার জাস্ট, বেশি না। উনি একটা বলেছেন, খুব কারেক্টলি বলেছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ডাক্তারদের সম্পর্কে একটা ভগবান ধারণা আছে। সাধারণ মানুষরা কিন্তু অমর্ত্য সেনকে ভগবান ভাবেন না। সাধারণ মানুষরা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভগবান ভাবেন না, এমনকি প্রধান বিচারপতিকেও ভগবান ভাবেন না, কিন্তু ডাক্তারকে ভগবান ভাবেন। তার কারণ হচ্ছে, যে ভগবান আমাকে এই শরীরটা দিয়েছে বলে সে মনে করে যে ভগবানের মানে কৃপায় আমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছি, সেইটা আমি যার হাতে তুলে দিলাম, তিনি সেটা নিয়ে যেভাবে আমাকে সুস্থ করে তুললেন, এই সুস্থ করে তোলার মধ্যে তার মধ্যে একটা ভগবান আছে। এই মানসিকতাটা যেটা সাধারণ মানুষের মধ্যে আছে, এটা কি ভয়ানক রূপ নিতে পারে তার প্রমাণ হচ্ছে কোভিড-19। কোভিড-19 এই নিয়ে সমস্ত ডাক্তাররা একমত যে এটা এখনো ট্রায়ালে রয়েছে, তার ভ্যাকসিনগুলো ট্রায়ালে রয়েছে, মানে এখনো সেগুলো ফাইনাল অ্যাপ্রুভাল পায়নি। কিন্তু ডাক্তাররা নিয়মিত ওই টেলিভিশন এসে বা বিভিন্ন জায়গায় প্রচার করে চলেছে যে তোমাকে এক্ষুনি ভ্যাকসিনটা নিতে হবে।
এইটা ভগবান বলছে বলে সাধারণ মানুষ প্রথম প্রশ্ন করে, এতগুলো ডাক্তার বলছেন, তারা বলছেন, তাহলে এটা আমি করব না? তো তারা যদি বলে থাকেন, তারা তো বিখ্যাত ডাক্তার, ঠিক আছে, ভালো কথা। প্রো গভর্নমেন্ট, আমি বলছি এখন যে কেন্দ্রীয় সরকার আছে তার প্রতি প্রো এরকম অর্থনীতিবিদরা যদি বলেন যে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা বেকার থাকো, আমরা মেনে নেবো না, কি করছে, এটা হতেই পারে না। কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে এটা হচ্ছে, তার কারণ আমরা মনে মনে ভগবান বলে ভাবছি। এই ডাক্তারকে ভগবান বলে ভাবার সুযোগটা কি অসাধারণ মুন্সিয়ানায় এবারে এই কোভিডে ব্যবহার করা হয়েছে, এটা একটা আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়েছে। সেকেন্ড যেটা মইনুল বলেছেন সেটা হচ্ছে যে এখান থেকে দলে দলে এতে চলে যায়, কি বলে, দক্ষিণ ভারতে চলে যায় ডাক্তারির জন্য। এটার ব্যাপারে আমার নয়, আমার কন্যার একটি অভিজ্ঞতা আছে। সে হচ্ছে ঘটনাচক্রে, সে ভেলোরে একটি ইনস্টিটিউশনে পড়াশোনা করতো। তার এক বান্ধবী যে ওখানকারই মেয়ে, তামিল, সে তার এক রিলেটিভ ভেলোর সিএমসিতে ডাক্তার। তো তার সঙ্গে একদিন রবিবার বা শনিবার এরকম একটা ছুটির দিনে সে দেখা করতে যাবে। তো আমার মেয়েকেও বললো তুইও চল সঙ্গে। ও গিয়ে প্রথমেই অবাক হয়ে গেলেন যে সেই ভদ্রলোক, এই ডাক্তার ভদ্রলোক, তিনি তামিল কিন্তু পরিষ্কার বাংলায় কথা বলছেন ওর সঙ্গে। তার কারণ উনি বললেন যেখানে ম্যাক্সিমাম বাংলাদেশে এবং পশ্চিম বাংলার রোগী আছে, আমরা প্রায় বাংলাটা শিখে গেছি। উনি বলেছিলেন কলকাতায় কিন্তু অসম্ভব দক্ষ এবং শক্তিশালী ডাক্তাররা আছেন, কিন্তু কলকাতায় যেটা নেই, তাদের বেশিরভাগেরই কোনো মায়া মমতা নেই পেশেন্টের প্রতি। পেশেন্টের এই মায়া মমতাটা খুব প্রয়োজন হয়। বহুদিন আগে একজন আমাকে আমাদের স্থানীয় পাড়ার এক ডাক্তার বলেছেন যে আমাদের কাছে যা পেশেন্ট আসে তাদের 80% মনে মনে ভাবে তার রোগ হয়েছে, আসলে হয়নি, এ হাইপোকন্ড্রিয়াক বলে মনে হয়। আমরা তাদেরকে চিকিৎসার জন্য অনেক সময় ভিটামিন দিয়ে দিই, বা ঠিক আছে এটা করতে হবে, এরকম থাকুন বলি, কারণ তাতে সে খুশি হয়, একটা আনন্দ, একটা রিলিফ পায়। এই রিলিফটা এখানে ডাক্তাররা, বেশিরভাগ ডাক্তাররা দেয় না বলেই তারা ভেলোরে চলে যায়। স্থবিরের কাছে আমার দুটো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো যে ব্রিটিশার্সরা যখন আমাদের, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আমাদের এখানে এলো অ্যাজ ট্রেডার্স, তারা এসেছিল কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট হিসেবে নয়, তারা ট্রেডার্স হিসেবে এসেছিল, ব্যবসা করতে, বাণিজ্য করতে। এখান থেকে কিনবো, অন্য জায়গায় এ করবো, আবার ওখান থেকে নিয়ে আসবো। এইটা করতে গিয়ে তারা প্রথম এখান থেকে নানা রকম জিনিসপত্র নিয়ে আসে। প্রথম যেটা ভয়ঙ্কর রকমের একটা চিকিৎসা ব্যবসা শুরু করেছিল সেটা আফিমের ব্যবসা, সেটা আমরা জানি। এই আফিমের ব্যবসা করতে গিয়ে এখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে যখন ম্যানচেস্টারে কাপড় কলগুলো হয়ে গেল, তখন এখানকার তাঁতগুলো তাদের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠে। ফলে তারা তাঁতকে এলিমিনেট করার জন্য, যেটা আমরা গল্প শুনেছি যে বুড়ো আঙুল কেটে দেওয়া হতো, তাঁতকে এলিমিনেট করার একটা চেষ্টা শুরু করে দিল তারা, যে কোনো উপায়ে তাঁতটাকে এখানে শেষ করে দিতে হবে। এবং 1825-26 সাল নাগাদ একটি মানে বাড়িতে সুতো কাটতো যে মহিলারা, তাদের একজন একটা চিঠি লিখেছিল, কেউ হয়তো তার হয়ে লিখে দিয়েছিল, সংবাদ প্রভাকরে না কোথাও বেরিয়েছিল, যে আমি বুঝতে পারছি না ইউরোপের মেয়েরা সস্তায় অল্প পয়সায় কেন এত নিম্ন মানের সুতো তৈরি করে, তাতে তো ক্ষতি হয়। সে লিখছে, অর্থাৎ এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। স্বাস্থ্য যখন বাণিজ্যের আওতায় এলো, ব্রিটিশার্সদের স্বাস্থ্য যখন বাণিজ্যের আওতায় এলো, প্রথম যখন এসেছিল সেটা যেটা স্থবির বলল, প্রায় 200 বছর আগে এখানে ইউরোপীয় চিকিৎসাটা এসে হাজির হলো মেডিকেল কলেজের মধ্যে দিয়ে। আমি ধরে নিচ্ছি 150 বছর আগে থেকে স্বাস্থ্যটা যখন ব্যবসায় পরিণত হলো, তখন তাদের প্রথম কি দায়িত্ব হলো, এখানে যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাটা আছে, যার মধ্যে ইউনানি আছে, যার মধ্যে আয়ুর্বেদ আছে, তাদেরকে টপকে, তাদেরকে ডিঙিয়ে বিজ্ঞানসম্মত চিকিৎসা, আসলে ইউরোপের এই চিকিৎসাটাই হচ্ছে বিজ্ঞানসম্মত চিকিৎসা, এটা এস্টাবলিশ করার তারা চেষ্টা শুরু করলো। এবং তার ফলেই কি আয়ুর্বেদ, ইউনানি এগুলো আক্রান্ত হলো। আমি হোমিওপ্যাথিকে ধরতে না, কারণ হোমিওপ্যাথি জার্মানি থেকে এসছে, কিন্তু এগুলো আক্রান্ত হলো যে আয়ুর্বেদ কিংবা ইউনানি, আমি আক্রান্ত শব্দটা হয়তো অন্য অর্থে মিন করছি, কিন্তু এই অর্থে যে তাদের হাতে, কারণ তারা বিজয়ী,
তাদের হাতে ক্ষমতা সবকিছু তৈরি করতে পারে, ক্ষমতা সবকিছু নামকরণ পাল্টে দিতে পারে। ফলে ক্ষমতা দিয়ে কি তারা এখানে আয়ুর্বেদ এবং ইউনানিকে কর্নার করবার জন্য ওই চিকিৎসাটাকে মহান করে তোলার চেষ্টা করলো? এটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই কাজটা করবার জন্য ইউরোপ যে জ্ঞান চর্চা এবং সমস্ত কিছুতেই অনেক বেশি উন্নত, এটা সেই এশিয়াটিক সোসাইটি থেকে শুরু হয়েছিল, উইলিয়াম জোন্স থেকে শুরু করেছিল, ম্যাক্স মুলার বলবার চেষ্টা করেছিল যে সবই তো আমরা নিয়ে আসছি, আমাদের জ্ঞান থেকেই তো সবকিছু হচ্ছে এইসব নিয়ে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরবর্তীকালে অনেক পরে, মানে আমি বলছি 19th সেঞ্চুরির শেষের দিক থেকে একটা নতুন ভাবনা এখানে তৈরি হতে আরম্ভ করে। সেই নতুন ভাবনাটা হলো যে না ওসব বাজে কথা বলে লাভ নেই, আসলে আমাদের যে ক্রাফট বলতে আমাদের যে গ্রামীণ শিল্প, গ্রামীণ জ্ঞান চর্চা, তার মধ্যেই কিন্তু ইতিহাস লুকিয়ে রয়েছে, তার মধ্যেই কিন্তু সমস্ত জ্ঞান সমৃদ্ধ হয়ে আছে। সেগুলোকে আমাদের ঘেঁটে দেখতে হবে, সে নানাভাবে নানা দিকে, শুধুমাত্র ডাক্তারি হিসেবে নয়, মানে আয়ুর্বেদ এবং ইউনানি নয়, সেটা ইতিহাস থেকে আরম্ভ করে সমাজতত্ত্ব থেকে আরম্ভ করে সবকিছুই আসলে আমাদের এখানকার এইটার মধ্যে রয়েছে। এবং এই ক্রাফট থেকে এই তত্ত্বটাকে ক্রাফটোলজি নামে একটা নাম দেওয়া হয়েছিল। ক্রাফটোলজিস্টরা এসে গেছিল, তারা বলার চেষ্টা করেছিল যে এটা এখানেই আছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 1921 সাল নাগাদ এর মধ্যে কি কোনো পরিবর্তন ঘটে গেল? মানে মোটামুটি ভাবে আয়ুর্বেদ এবং ইউনানি গ্রাম থেকে কি ইরাডিকেটেড হয়ে গেল, বা আমাদের এখান থেকে আস্তে আস্তে নির্মূল হতে আরম্ভ করলো? যেটা স্বাধীনতার পরে আয়ুর্বেদ চিকিৎসালয় বা হাসপাতাল বা আয়ুর্বেদকে জায়গা দেওয়ার একটা চেষ্টা হলো, ইউনানিকেও হয়তো কোথাও কোথাও করা হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত। এবং পাশাপাশি এটা তো একদিক থেকে হলোই, আর একদিক থেকে যেটা আমার স্থবিরের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই মুহূর্তে আমাকে যা হিসেব দিয়েছে, হিসেবটা ভুল হতে পারে, ওষুধ খাওয়ার সময় হলো, আমাকে অ্যালার্ম জানালো, তো যেটা দিয়েছে, আমি যে হিসেবটা পেয়েছি সেটা হচ্ছে পশ্চিম বাংলায় 2 লক্ষ কোট আনকোট কোয়াক ডাক্তার আছে। পশ্চিমবাংলায় কোট আনকোট বলছি এই কারণে যে তারা নিজেদেরকে গ্রামীণ চিকিৎসক বলে, বা অনেকে অপাস করা ডাক্তার বলে। 2 লক্ষ, এবং ওদের হিসেব অনুযায়ী সারা ভারতে 30 লক্ষ অপাস করা ডাক্তার বা কোয়াক ডাক্তার আছে। একটা তত্ত্ব ওখানে আমি পড়েছি, সেটা আমি স্থবিরের কাছে জানতে চাইছি। সেটা হচ্ছে গ্রামে যে লোকটি চিকিৎসা করছে, সেখানেই সে বর্ন অ্যান্ড ব্রট আপ, সে হয়তো ফিজিওলজি নিয়ে কোনো রকমে বিএসসি পাস করেছে বা এই জাতীয় কিছু, কিন্তু তারপর সে গ্রামীণ চিকিৎসা করতে আরম্ভ করেছে। তার কাছে কিন্তু গ্রামীণ অর্থনীতিটাও জানা আছে। যে পেশেন্ট তার কাছে আসছে, সে জানে তাকে 20 টাকার বেশি ওষুধ দিলে সে কিনতে পারবে না। তার অর্থনৈতিক অবস্থাটা তার এই রোগের ক্ষেত্রে কতটা মানে প্রকট হয়েছে, মানে এই রোগটার পেছনে তার অর্থনীতি, তার সমাজনীতি, তার কালচার, তার জীবনযাত্রা কতটা এফেক্ট করছে, যেটা কিনা ওই সপ্তাহে একদিন উড়ে আসা, জুড়ে বসা ডাক্তার পারবে না। এটা তাদের বক্তব্য। এ ব্যাপারে স্থবিরের বক্তব্য আমি শুনতে চাই। না, আজকে তো বোধহয় অভিজিৎ আজকে তো বোধহয় সময় কমে গেল নাকি? না, আমাদের যে সময় সেই অনুযায়ী তো সময় হয়ে গেছে, 9টা আমি বেশি সময় বেজে গেছে, কিন্তু আরো এই 10-15 মিনিট বাড়ানো যেতেই পারে, কারণ আজকে বিষয়টা তো অসাধারণ আলোচনা হচ্ছে। না, এখন এই অরূপ যেটা বললো যে এই আসলে ব্রিটিশ যে ইউরোপীয় চিকিৎসা ব্যবস্থা নিয়ে এসেছিল, ওটা তো নিজেদের জন্য, নেটিভদের জন্য না। ওটা এখানে সাহেব সুবরা আসবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ব্রিটিশ মিলিটারির চিকিৎসা ব্যবস্থা করতে হবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। নেটিভদের কি হবে না হবে তা নিয়ে ওরা কোনোদিনই মাথা ঘামায়নি। আরে মাথা ঘামালে আর পরপর 100 বছর ধরে দুর্ভিক্ষ হয় নাকি? পলাশির যুদ্ধের 12 বছরের মাথায় তো বিশাল দুর্ভিক্ষ, যেটাকে আমরা 76-এর মন্বন্তর বলি, সাংঘাতিক বিশাল দুর্ভিক্ষ হয়েছিল। তো তারপর থেকে তো শুধু অবিচ্ছিন্ন দুর্ভিক্ষের শৃঙ্খল। ব্রিটিশ তো নেটিভদের চিকিৎসা নিয়ে মাথা ঘামায়নি। তারা জানতো যে এখানে যেসব আছে, ওই আয়ুর্বেদ টায়ুর্বেদ যাই বলো না কেন, ওগুলো নিয়ে আছে থাক, তাদেরকে আমি সাহায্য করবো না। তার কারণ এটা নিয়ে তো পরশুরামের লেখা, রাজশেখর বসুর লেখা আছে, শাসককে বলছে যে তোমার হাতে যে রসদটা আছে, সবাইকে যে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, তার তো একটা লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনটা তুমি সায়েন্টিফিক্যালি ব্যবহার করো।
তুমি দেখো, তুমি সবটা শুধু ইউরোপীয় চিকিৎসাকে দিলে তোমার হাতে তো আর কিছু থাকছে না। তুমি সেটাকে সায়েন্টিফিক্যালি ব্যবহার করো, এইটা অনুরোধ জানাচ্ছেন রাজশেখর বসু, আবেদন জানাচ্ছেন। ব্রিটিশ তাতে পাত্তা দেয়নি। স্বাধীন ভারত পাত্তা দিয়েছিল। স্বাধীন ভারতের তো আরেকটা গল্প, এটা তো আমাদের চেয়ে মইনুল ভাই আমাদেরকে শিখিয়ে দিতে পারে। স্বাধীন ভারতের গল্পটা তো আরো গেঁড়াকলের গল্প। হ্যাঁ, সেখানে কোনটা মানা হবে কোনটা মানা হবে না। যেমন স্বাধীন ভারত ডক্টর রমানাথ চোপড়ার ওইটা মেনেছিল, চোপড়া কমিটির যে আয়ুর্বেদটাকে গবেষণা করতে হবে, এটা যেমন মেনেছিল, ভোরে কমিটির রিপোর্টই তো মেনেছিল। ভোরে কমিটির রিপোর্ট মেনে তার কি হলো? মিড-50s, খুব বেশি হলে আর্লি-60s অব্দি সেটা কোনো রকমে চালিয়েছে। ভোরে কমিটির রিপোর্ট যদি আজকে সকলে স্বাধীন ভারত মানত, তাহলে তো আমাদের চিকিৎসা পরিষেবা এখানে থাকতো না, সে তো সারা পৃথিবীতে ইউনিক হয়ে যেত। এত সায়েন্টিফিক প্ল্যান তো আর কেউ কখনো দেয়নি, সেটা তো আমাদের স্বাধীন ভারত মানেনি। তাদের তো রাজনৈতিক পেজমি করতে করতেই তো সময় নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, ভারতবর্ষ স্বাধীন হবার ঠিক পরের দিন থেকে শুরু হয়েছিল বাংলার বঞ্চনা। এইটা আমরা ভুলতে যাব কোন দুঃখে? প্রথম শহীদ হয়েছিল বাংলার পাট শিল্প, আর পাট শিল্প ছিল সবচেয়ে বেশি রেভিনিউ আর্নার তখনকার দিনে। তো এই যে বঞ্চনা, এই বঞ্চনার ইতিহাস তো আজও চলছে। ডক্টর বিধান রায় তার বন্ধু জওয়াহরলাল নেহরুর সঙ্গে যত পত্র বিনিময় করেছেন, সেই পত্র বিনিময়ের যা যা বক্তব্য, আর আজকে 2021 সালে আমাদের কি বলে মুখ্যমন্ত্রী যে পত্র বিনিময় করেন, তার বক্তব্য তো একই, কোনো তফাৎ তো নেই। কোনো সেন্টেন্সের বাক্য গঠনে তফাৎ থাকতে পারে, মোদ্দা কথায় তো কোনো তফাৎ নেই। বঞ্চনা তো চলছে, আজও চলছে। এটা রাজনীতি ছাড়া আবার কি? তো রাজনীতি হচ্ছে সবকিছুর চালক, চিকিৎসার ব্যবস্থার চালকও রাজনীতি, অন্য কিছু না। সেই রাজনীতি যেমন থাকবে, চিকিৎসা তেমনই থাকবে। তখনকার রাজনীতি 1921 সালে ছিল ব্রিটিশের রাজনীতি, তার নিয়ম অনুযায়ী সে চিকিৎসা ব্যবস্থা তৈরি করেছে। আমরা জোর করে ওই মেডিকেল কলেজের ছাত্রীরা পড়তে পারবে, এটা জোর করে আমাদের ওই যে কাদম্বিনী গাঙ্গুলি, সে হ্যাঁ বিরাট মিছিল মিটিং করে এটা এস্টাবলিশ করে তিনি পাস করাতে বাধ্য করেছিলেন। ব্রিটিশ তো এটা চায়নি, তিনি তো বাধ্য করেছিলেন। ঠিক সেই রকম যেসব আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট হাইজিন ইত্যাদিগুলো হয়েছে, রুরাল মেডিকেল সেন্টার, হেলথ সেন্টার হয়েছে সিঙ্গুরে, সেটা 1930-এর দশকে, সেগুলো তো আমরা আদায়, ব্রিটিশ তো দয়া করে আমাদের কিছু দেয়নি। এমনকি 1938 সালে যে ওই কোটনিস কমিটি তৈরি হলো সুভাষ বসুর নেতৃত্বে, বাংলা থেকে পাঠানো হবে চীনে জাপানি আগ্রাসনের সময়, সেই সময় একজন বিজয় বসু তো পরে এসেছেন বাঙালি ডাক্তার হিসেবে, তার আগে কি দেবল কুমার বসু না এরকম একজন নাম ছিল, আমার মনে নেই, মুখোপাধ্যায়, তাকে পাসপোর্ট দেয়নি ব্রিটিশ, বলেছিল এ তো টেরোরিস্ট অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ আছে, অর্থাৎ তারা আটকাতে চেয়েছিল। কোনো কিছু ব্রিটিশ দয়া করে আমাদের দেয়নি। যা আমরা পেয়েছি সেটা আমরা জোর করে পেয়েছি, আদায় করে পেয়েছি। কিছুটা আমাদের জনতার অনুযোগ মানতে হয়, যে কোনো শাসককেই মানতে হয়, সবকটা মানবো না বললে তো চলবে না। তো সেগুলো হয়েছে এই পর্যন্ত। আর পরে যে প্রশ্নটা করলো, অর্থাৎ এই যে মুনাফা বৃত্তি, মুনাফা বৃত্তির দর্শন তো ইউরোপীয় বিজ্ঞানে ছিল না। ইউরোপীয় বিজ্ঞান মুনাফা বৃত্তি করবে বলে তৈরি হয়নি। মুনাফা বৃত্তির দর্শন এসেছে ওই যে বললাম 1970-এর শেষ থেকে 80-র দশকে মার্গারেট থ্যাচারের অনুপ্রেরণায় এগুলো হয়ে গেছে। যখন মার্গারেট থ্যাচার বললো ইংল্যান্ডে যে ওই যে ওখানে যে স্বাস্থ্য পরিষেবা ছিল সেসব চলবে না, স্বাস্থ্যটা হচ্ছে একটা বাণিজ্যের প্রকরণ, ওটা কিনে নিতে হবে, যে যার নিজেরটা দেখো, কি বলে স্টেট কিছু করে টোরে দেবে না, এইসবের হাত ধরে এসেছে। আর সেটা পরিপক্ক হয়েছে, ম্যাচিওর হয়েছে আমাদের এই নিও লিবারালিজম 90s থেকে। সেটা এমনভাবে হয়েছে যে আজকে আমরা ডাক্তাররা সব কিছুর ভেতরে মুনাফা বৃত্তির বাইরে বেরিয়ে আসতে পারি না। আমরা কোনো চিকিৎসার পরামর্শ দিতে গেলে আগে আমাদের ভাবতে হয় যে এতে আমার কি মুনাফা হবে, আমার কতটা হবে। সিস্টেমটাই এমন হয়েছে
যে আমি যদি 3টে ইনভেস্টিগেশন লিখি, তাহলে ল্যাবরেটরি থেকে আমার কাছে ফোন আসে যে স্যার আপনার তো এত হাজার টাকা জমা হয়ে গেছে। কিসের এত হাজার টাকা? না আপনি যে ওই যে ইনভেস্টিগেশনগুলো লিখেছিলেন তার জন্য। এবার একজন ডাক্তার বলতে পারেন যে আমি ওটা নেব না ভাই, তাতে তো সিস্টেমটা পাল্টায় না, সিস্টেম তো একই থাকে। তো সেটা তো হয়েছে মুনাফা বৃত্তি। এখন ডাক্তাররা বলেন যে ভাই ওটা তো নিয়ম হয়ে গেছে, আমি নিয়মের বাইরে যাবো কোত্থেকে? তো আমি নিয়মের মধ্যে আছি, তুমি আমাকে গালাগালি করতে পারো, কিন্তু আমি নিয়মের বাইরে যেতে পারছি না। তো এই মুনাফা বৃত্তি এখন হয়েছে, এখন আমাদের দর্শন, ডাক্তারি দর্শনের মধ্যে ঢুকে গেছে মুনাফা বৃত্তিটা। এখান থেকে বেরিয়ে আসতে গেলে তো খোল নলচে পাল্টাতে হবে। সেই কারণে তো বলছি যে এইটা হচ্ছে সময়। কেননা আমার নিজের মনে হয়েছে যে দুটো জিনিস, একটা হচ্ছে এত সব সত্ত্বেও 100 বছরে আমরা কোথায় আছি না আছি এত সব বলার পরেও আমি বলবো 1921 সালে একজন বাঙালি প্রত্নতাত্ত্বিক প্রমাণ হাজির করে প্রমাণ করে দিয়েছিলেন যে হরপ্পা নামে একটা সভ্যতা আছে। তার আগে কেউ বিশ্বাস করেনি। সেটা একজন বাঙালির অবদান ছিল 1921 সালে। আর 2021 সালে অন্য দুজন বাঙালি প্রমাণ করে দিচ্ছেন যে উড়িষ্যার কেওনঝড়ে প্রাণের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রাণের অস্তিত্ব নিয়ে নতুন ব্যাখ্যা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বিজ্ঞানী মহলে, এটা নিয়ে এখন চর্চা হবে। 100 বছরে এই উত্তরণটাও তো আমাদের হয়েছে, আমরা এটা ভুলে যাব কেন? অবশ্যই। বাঙালির মনোভূমি মরুভূমি, কিন্তু মরুদ্যানের কিছু কিছু উদ্যোগ তো দেখা যাচ্ছে, এটা আমার মনে হয়েছে। আমাদের আজ আলোচনার সময় আসলে পার হয়ে গেছি আমরা। আহ, আর শেষ সময়ে মানে কয়েক লাইন ডক্টর মইনুল দাকে বলবো কয়েক কিছু বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি কিছু বলুন আজকে টোটাল এই সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে। না, আমার তো এমনি আমি বলেছি তখন, সেটা নিয়ে তো কথা হলো অনেকটা। আমি শুধু এইটুকু বলি যে আমি যেটা স্থবির দাস শেষ করলেন যে কথা বলে, যে এই 100 বছরে আমাদের অগ্রগতি এটা একেবারেই কিন্তু উপেক্ষণীয়, এ কথা আমি বলবো না, এবং আমি মনে করি উপেক্ষণীয় নয়। কিন্তু আমি সবসময় একটা কথা, ওনার কথার সূত্র ধরেই আমি বলবো যে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে বা চিকিৎসা পদ্ধতির সঙ্গে যে যত্ন যুক্ত থাকার কথা, এটার কোথায় একটা বিযুক্ত হয়ে যাচ্ছে। মায়েরা আমাদেরকে, আমি একটা ছোট কথা বলি, আমার সুযোগ হয়েছিল বলি আমি শেষ করব, যে আমার একটা সুযোগ হয়েছিল একটা বাচ্চাদের মিটিংয়ে যাওয়ার। মানে সেটা হচ্ছে একটা কি বলে, একটা কিন্ডার গার্ডেন স্কুল, তাতে গার্জেনদের ডাকা হয়েছে এবং তার ছেলে মেয়ে তাদের ডাকা হয়েছে, এবং কেমন কেমন করে যেন আমাকেও ডাকা হয়েছে। আমি অবশ্য গার্জেন নয়, আমি নিচেই বসে আছি। সেটা একটা হচ্ছে, একটা প্রায় বক্তৃতা দেওয়া হচ্ছে। বাচ্চারা সব বেশ শুটেড বুটেড, ভালো ঘরের ছেলে মেয়ে, মানে একটু আপার ক্লাসে। তো আমাকে কেন জানি সেখানে ডাকা হয়েছে। তো সব ডাক্তার বাচ্চাদের ডেকে বলছে যে তোমার মা সম্পর্কে তুমি বলো। তো কে বলছে আমার মা টিচার, কে বলছে আমার মা ডাক্তার, কে বলছে। আর গার্জেনদের আগে থেকে বলা হয়নি যে তাদের কি জিজ্ঞাসা করা হবে। এবং যখন মাইকের সামনে বাচ্চারা যাচ্ছে, তখন মায়েরাদের আমি দেখেছি যে উদ্বিগ্ন মুখ, যে কি বলবে তার কোনো ঠিক নেই। তো অনেকে ভুল বলছে, অনেকে ঠিক বলছে, হাসাহাসি করছে। বাচ্চারা ভুল বললে মায়েরাই তাদের ধমকাচ্ছে। একটা স্মার্ট বাচ্চা দাঁড়িয়ে বলল যে আমার মা ডাক্তার। ঠিক আমার পিছনে সেই কাপল, মানে ওর বাবা মা বসে আছে। বলার সঙ্গে সঙ্গে ওর মা তো উঠে দাঁড়িয়েছে। মানে ও জানে
যে ও একটা অসত্য কথা বলছে, তার কারণ ওর মা ডাক্তার নয়, সেটা অন্য কথা। কিন্তু এইবার মেয়েটি যা বললো তাতে আমি তাজ্জব হয়ে গেলাম। বলে আমার মা ডাক্তার। তারপরে বলছে যে আমার যখন জ্বর হয় তখন মা আমার মাথাতে জলের পটি দিয়ে আমাকে যত্ন করে, আমার জ্বর ভালো হয়ে যায়। বলছে আমার মা একটা বড় রাঁধুনি, তার কারণ আমার মা আমি স্কুলে যাওয়ার আগে আমাকে ভালো করে স্যান্ডউইচ বানিয়ে দেয়। আমার মা একটা হেয়ার ড্রেসার, আমার মা স্কুলে যাওয়ার আগে আমার মাথার চুল আঁচড়িয়ে দেয়, আমার ড্রেস চালিয়ে দেয়। এবং গোটা হল সেদিন হাততালিতে ফেটে পড়েছিল এবং মেয়েটি সবশেষে বলেছিল আমার মা একজন ডাক্তার। এবং আমি আশ্চর্য হয়েছিলাম, এ কথা বললো কেন। আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম নিচু হয়ে ওর কাছে। তো বলে মা আমাকে এত ভালোবাসে যে মা আমার সব কিছু। মা আমার ডাক্তার, মা আমার রাঁধুনি, মা আমার রিক্সা চালক, মা আমার গাড়ি ড্রাইভার, সবকিছু। তাই মা আমার ডাক্তার। আমি ডাক্তারদেরকে এইভাবে দেখতে চাই, একটা পেশেন্টের পাশে দাঁড়িয়ে যখন আমাদের হার্টবিট গুলো মাপে, তখন যদি ডাক্তার বলে যে কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো আছি, আপনার কিচ্ছু হয়নি, এই যদি বলে, তাহলে ওই যে একটু আগে অরূপদা বললো যে ওই ভগবানকে আমরা দেখতে পাই। আমি এইরকমই নিজে একবার অপারেশন টেবিলে শুয়েছিলাম বিএম বিড়লা হসপিটালে। সেই হসপিটালে আমার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছিল। একেবারে শেষ, গোটা অ্যাঞ্জিওপ্লাস্টিটা আমি ছবিতে দেখতে পাচ্ছিলাম। একদম শেষ মুহূর্তে যখন স্টেনটা লাগানো হচ্ছিল, শুধু ওইটুকু বাদে, ওইটুকু আর আমাকে ডাক্তার দেখাননি। মনিটরটা গিয়ে আমার চোখের সামনে করলো। তখন আমাকে বলেছিলেন আরেকজন পেশেন্ট, আমি যখন ভালো হয়ে বেডে এলাম, তখন বলেছিলেন যে ওই যে আপনি দেখতে পেলেন না, ওইখানে ভগবান বাস করে, ওটাই হচ্ছে ভগবান। তো ডাক্তাররা হচ্ছে ঠিক এই ভগবান। আমি ডাক্তারদের এই জন্যই শ্রদ্ধা করি, আবার তাদের প্রতি ক্ষোভ করি যে কেন এরকম হবেন না। আমরা তো আপনাদের জন্য আছি, আপনারা আসুন, ভালো হন, মানুষ আপনাদের আশীর্বাদ করবে, ভালোবাসবে। আমার এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ। বাহ বাহ, দারুণ, খুব ভালো লাগলো। আজকের আলোচনা আমরা আপাতত এখানে শেষ করছি। ডাক্তার দাশগুপ্ত তো লিখেই চলেছেন এবং লিখে যাবেন। আমরা আজকের অনুষ্ঠান আপনারা যেখানে দেখতে পাচ্ছেন সেই লাইভের যে কমেন্টস বক্স আছে, সেখানে স্থবিরের লেখালেখি .blogspot.com এই ওয়েবসাইটে গিয়ে ওখানে ক্লিক করলেই চলে যাবেন, সমস্ত লেখা দেখতে পাবেন। এবং আমি অনুরোধ করবো, এবং আমি নিশ্চয়ই এটা হবে, যে আজকে যে আলোচনা হলো, ডক্টর স্থবির দাশগুপ্ত যে আলোচনা করলেন, সেটাও ওখানে আপডেটেড হয়ে যাবে। তারপরে আপনারা আরও দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, আদাব।